বরিশাল ক্যাডেট কলেজের নবম শ্রেণীর কল্যাণীয় ক্যাডেটবৃন্দ, অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। করোনার এই ক্রান্তিকালে তোমরা যে যেখান থেকে আমাকে শুনছো, আশা করি স্বাস্থ্যবিধি মেনে সবাই সুস্থ আছো, নিরাপদে আছো। করোনা ভাইরাস, যার পোশাকি নাম কোভিড-19, বিশ্ব স্বাস্থ্য সংস্থা এই রোগটিকে মহামারী হিসেবে ঘোষণা করেছে। এটি একটি সংক্রামক ভাইরাস যা ইতোমধ্যে পৃথিবীব্যাপী ছড়িয়ে পড়েছে। আমাদের প্রাণপ্রিয় বাংলাদেশও এর প্রভাব থেকে মুক্ত নয়। তবে আসার কথা হলো, ইতোমধ্যে এই রোগের ভ্যাকসিন আবিষ্কৃত হয়েছে রাশিয়ায় এবং প্রয়োগও শুরু হয়েছে। ফলে আমাদের আতঙ্কিত না হয়ে আরো সচেতন হতে হবে। করোনামুক্ত স্বাভাবিক পৃথিবীর প্রত্যাশায় শুরু করছি আজকের অনলাইন ক্লাস। আজকের অনলাইন বাংলা ক্লাসে তোমাদের সাথে আছি আমি মোহাম্মদ ইমানুর রহমান, প্রভাষক, বাংলা বিভাগ, বরিশাল ক্যাডেট কলেজ। আমরা আজকের পাঠ শুরু করার আগে চলো একটি করোনা সচেতনতামূলক ভিডিও দেখি। সবাইকে ধন্যবাদ। এবারে আমরা জেনে নেব আজকের পাঠ পরিচিতি সম্পর্কে। তোমরা বাংলা ভাষার ব্যাকরণ বইটির একটি প্রচ্ছদ দেখতে পাচ্ছ। আমরা এই বইয়ের প্রথম অধ্যায় চতুর্থ পরিচ্ছেদের তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি সম্পর্কে আলোচনা করব। সন্ধির উপরে আমাদের এটি তৃতীয় ক্লাস। তাহলে আমাদের আজকের পাঠ তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি। আজকের পাঠের আলোচ্য বিষয়, আমরা যে বিষয়গুলো নিয়ে আজকে আলোচনা করব সেগুলো হচ্ছে তৎসম শব্দের সন্ধি, তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা ও নিয়ম, বিশেষ নিয়মে সাধিত তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি। এরপরে আমরা আলোচনা করব নিপাতনে সিদ্ধ তৎসম শব্দের সন্ধি সম্পর্কে। শিক্ষণফল, অর্থাৎ আজকের পাঠ শেষে আমরা যে বিষয়গুলো শিখব। আজকের পাঠ শেষে তোমরা তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা সহ উদাহরণ ব্যাখ্যা করতে পারবে। তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধির নিয়মগুলো উদাহরণ সহ ব্যাখ্যা করতে পারবে। বিশেষ নিয়মে সাধিত তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলো ব্যাখ্যা করতে পারবে। এরপরে নিপাতনে সিদ্ধ তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধির উদাহরণগুলো ব্যাখ্যা করতে পারবে। প্রথমে আমরা জেনে নেই তৎসম শব্দের সন্ধি সম্পর্কে। আমরা ইতপূর্বে তৎসম শব্দের সন্ধি সম্পর্কে আলোচনা করেছি। তোমাদের জানার সুবিধার্থে আমি আবারও এটি আলোচনা করছি। তৎসম শব্দটি যদি আমরা বিশ্লেষণ করি তাহলে পাবো যে তৎ এবং সম। তৎ শব্দের অর্থ হচ্ছে তার, সম মানে হচ্ছে সমান। তাহলে তৎসম মানে হচ্ছে তার সমান। এখানে তার সমান বলতে বোঝাচ্ছে সংস্কৃত ভাষার সমান বা সংস্কৃতের সমান, অর্থাৎ সংস্কৃত ভাষা থেকে যে শব্দগুলো বাংলা ভাষায় এসেছে সেই শব্দগুলোকে কিন্তু আমরা তৎসম শব্দ বলি। তাহলে তৎসম শব্দ অর্থাৎ সংস্কৃত ভাষার যেসব শব্দ অবিকৃত অবস্থায় বাংলা ভাষায় ব্যবহৃত হয় সেসব শব্দের যে সন্ধি হয় তাকে তৎসম শব্দের সন্ধি বলে। তৎসম শব্দের সন্ধির প্রকারভেদ। বাংলা ভাষায় তৎসম শব্দের 3 ধরনের সন্ধি হয়, যথা স্বরসন্ধি, ব্যঞ্জন সন্ধি এবং বিসর্গ সন্ধি। আমরা এর আগের ক্লাসে তৎসম শব্দের
স্বরসন্ধি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব তৎসম শব্দের ব্যঞ্জন সন্ধি সম্পর্কে। আমরা মূল পাঠে প্রবেশ করার আগে যে বিষয়গুলো জেনে নেব সেগুলো হচ্ছে যে এখানে তোমাদের জানার সুবিধার্থে একটি চিত্র সংযুক্ত করেছি। এখানে দেখো, ইতিপূর্বে আমরা একটি ক্লাসে আলোচনা করেছিলাম ঘোষধ্বনি, অঘোষধ্বনি, অল্পপ্রাণ, মহাপ্রাণ এবং নাসিক্য ধ্বনি সম্পর্কে। তোমরা এখানে খেয়াল করো, আমাদের আজকের আলোচনায়ও অল্পপ্রাণ এবং মহাপ্রাণ এই ধ্বনিগুলোর কথা আসবে। অল্পপ্রাণ ধ্বনি হচ্ছে যে বর্গের প্রথম যে সারিটি রয়েছে, যেমন এই যে এখানে দেখতে পাচ্ছ ক, চ, ট, ত, প, এটি হচ্ছে প্রথম সারি। এই প্রথম সারির ধ্বনিগুলো হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি, আর দ্বিতীয় সারির ধ্বনিগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। যে ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ দিয়ে বাতাস অল্প বের হয় সেগুলো হচ্ছে অল্পপ্রাণ, আর যদি বাতাস একটু বেশি বের হয় তাহলে সেগুলো হচ্ছে মহাপ্রাণ ধ্বনি। তাহলে বর্গের প্রথম যে সারিটি রয়েছে সেটি হচ্ছে অল্পপ্রাণ, দ্বিতীয় সারিটি মহাপ্রাণ, আবার তৃতীয় সারিটি অল্পপ্রাণ, চতুর্থ সারিটি মহাপ্রাণ, আর পঞ্চম যে সারিটি রয়েছে নাসিক্য, এগুলো হচ্ছে এই ধ্বনিগুলো উচ্চারণের সময় মুখ দিয়ে তো বাতাস বের হয়, পাশাপাশি নাক দিয়েও কিছু বাতাস বের হয়, এই কারণে এগুলোর নাম হচ্ছে নাসিক্য ধ্বনি। তো আমাদের আর অঘোষ এবং ঘোষ হচ্ছে যে আমাদের যে বাকযন্ত্রের মধ্যে স্বরতন্ত্রী আছে, এই স্বরতন্ত্রী যদি কাঁপে সেক্ষেত্রে ঘোষ ধ্বনি, আর যদি না কাঁপে সেগুলো হচ্ছে অঘোষ ধ্বনি। তো বর্গের প্রথম এবং দ্বিতীয় যে সারি দুটি রয়েছে, এই দুটি সারির যে ধ্বনিগুলো রয়েছে, যেমন ক, খ, চ, ছ, ট, ঠ, ত, থ এবং প, ফ, এগুলো উচ্চারণের সময় স্বরতন্ত্রী কাঁপে না, এই কারণে এগুলোর নাম হচ্ছে অঘোষ ধ্বনি। আর গ, ঘ, ঙ, জ, ঝ, ইয়, ড, ঢ মূর্ধন্য ণ, দ, ধ দন্ত্য ন, ব, ভ, ম, এগুলো উচ্চারণের সময় কিন্তু স্বরতন্ত্রী কাঁপে, এই কারণে এগুলোর নাম হচ্ছে ঘোষ ধ্বনি। তাহলে স্বরতন্ত্রীর উপর ভিত্তি করে কিন্তু, মানে স্বরতন্ত্রী কাঁপে কি কাঁপে না এর উপর ভিত্তি করে কিন্তু আমরা এই ব্যঞ্জন ধ্বনিগুলো ক থেকে ম পর্যন্ত যে 25টি ধ্বনি রয়েছে এগুলোকে আমরা ঘোষ এবং অঘোষ ধ্বনিতে ভাগ করতে পারি। তাহলে তোমাদের এখানে জানতে হবে কোনগুলো অঘোষ ধ্বনি, কোনগুলো ঘোষ ধ্বনি, কোনটি অল্পপ্রাণ, কোনটি মহাপ্রাণ এবং কোনটি নাসিক্য ধ্বনি। এগুলো আমাদের আজকের আলোচনায় আসবে, এই কারণে তোমাদের সুবিধার্থে এই চিত্রটি এখানে সংযুক্ত করেছি। আমরা এবারে মূল পাঠে প্রবেশ করব। তো ব্যঞ্জন সন্ধির সংজ্ঞা সম্পর্কে তোমরা অনেকেই জেনে থাকতে পারো। ব্যঞ্জন সন্ধি হচ্ছে যে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, স্বরধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, কিংবা ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনির মিলনের নাম হচ্ছে ব্যঞ্জন সন্ধি। উদাহরণ দিলে বিষয়টি ক্লিয়ার হবে। যেমন এখানে 3টা উদাহরণ দেয়া রয়েছে। যেমন দিগন্ত, দিগন্ত শব্দটি যদি আমরা সন্ধি বিচ্ছেদ করি তাহলে কি পাবো? দিক যোগ অন্ত। এখানে খেয়াল করো, দিক এই শব্দটির শেষে কিন্তু আমরা কয়ের নিচে হর্ষ চিহ্ন দিয়েছি। এই হর্ষ বা হসন্ত এটি যে ব্যঞ্জন বর্ণের নিচে থাকবে তাহলে বুঝবে যে এই ব্যঞ্জন বর্ণের সাথে যে স্বরধ্বনিটি রয়েছে সেটি কিন্তু এখানে নেই। আর তার মানে এখানে কিন্তু এই দিক এই শব্দটির শেষে ব্যঞ্জন ধ্বনি রয়েছে। ক উচ্চারণের সময় যে আমরা ক এর সাথে স্বরধ্বনিটি উচ্চারণ করি, ক এর সাথে অস্বরধ্বনি, সেটি কিন্তু এখানে নেই। তার মানে বুঝবা যে ব্যঞ্জন বর্ণের নিচে হর্ষ চিহ্ন থাকবে ওই ব্যঞ্জন বর্ণের সাথে কোনো স্বরধ্বনি যুক্ত নেই। তাহলে এখানে যেহেতু স্বরধ্বনি নেই তার মানে কই আছে, তাহলে ক যদি থাকে, ক হচ্ছে একটি ব্যঞ্জন ধ্বনি, আর এর সাথে কোন ধ্বনি যুক্ত হচ্ছে? অস্বরধ্বনি। তাহলে প্রথমে হচ্ছে এই যোগ চিহ্নের আগে ব্যঞ্জন ধ্বনি এবং যোগ চিহ্নের পরে হচ্ছে স্বরধ্বনি। প্রথম যে আমাদের সংজ্ঞায় যে কথাটি বলা হয়েছে যে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনি, তার মানে এটি কিন্তু একটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ দিগন্ত। এখানে ব্যঞ্জন ধ্বনির সাথে স্বরধ্বনির মিলন হয়েছে। আর দ্বিতীয় যে কথাটি বলা হয়েছে এখানে সংজ্ঞায়, সেটি হচ্ছে স্বরধ্বনির সাথে যদি ব্যঞ্জন ধ্বনি যুক্ত হয় সেক্ষেত্রেও কিন্তু ব্যঞ্জন সন্ধি হবে। যেমন কথা যোগ ছলে,
কথা শব্দটি যদি খেয়াল করো, এখানে দেখো থ এর সাথে আ স্বরধ্বনি রয়েছে। আয়ের সংক্ষিপ্ত রূপ যে আকার, সেটি এখানে সংযুক্ত রয়েছে। অর্থাৎ এখানে কথা শব্দের শেষে রয়েছে স্বরধ্বনি, আর ছলে এই শব্দটা শুরুতে রয়েছে ছ ব্যঞ্জনধ্বনি। তাহলে স্বরধ্বনির সাথে ব্যঞ্জনধ্বনির মিলনে যে সন্ধি হয়, সেটিও কিন্তু ব্যঞ্জন সন্ধি। এরপরে তৃতীয় যে কথাটি বলা রয়েছে এখানে, যে ব্যঞ্জন ধ্বনির সাথে ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ যোগ চিহ্নের আগে এবং পরে দুটি যদি ব্যঞ্জন ধ্বনি হয়, সেক্ষেত্রেও কিন্তু ব্যঞ্জন সন্ধি হবে। যেমন তৃতীয় যে উদাহরণটি রয়েছে সেটি তোমরা খেয়াল করো একটু, সৎ যোগ জন। এখানে সৎ শব্দে খেয়াল করো খণ্ড ত আমরা ব্যবহার করেছি। এখানে খণ্ড ত মূলত ত এর নিচে হর্ষচিহ্ন দিলে যেরকম উচ্চারণ হয়, খণ্ডতর উচ্চারণ কিন্তু ঠিক সেরকমই। অর্থাৎ ত এর নিচে হর্ষচিহ্ন দেয়া মানে হচ্ছে ত এর সাথে যে স্বরধ্বনিটি রয়েছে সেটি উচ্চারিত হবে না, অর্থাৎ সেটি নেই। অর্থাৎ এখানে সৎ শব্দের শেষে আমরা কি পাচ্ছি? ত ব্যঞ্জন ধ্বনি পাচ্ছি। এবং জন, এখানে এই শব্দটির শুরুতে রয়েছে বর্গীয় জ। তাহলে এখানে ব্যঞ্জন ধ্বনি, মানে যোগ চিহ্নের আগেও ব্যঞ্জন ধ্বনি এবং পরেও ব্যঞ্জন ধ্বনি, অর্থাৎ দুটি ব্যঞ্জন ধ্বনির মিলনে যে সন্ধি হয় সেটিও কিন্তু ব্যঞ্জন সন্ধি। এখানে সহজভাবে আমাদের মনে রাখার জন্য আমরা বলতে পারি যে দুটির যে কোনো একটি ব্যঞ্জন ধ্বনি অথবা দুটি যদি ব্যঞ্জন ধ্বনি হয় যোগ চিহ্নের আগে বা পরে, তাহলে সেটি ব্যঞ্জন সন্ধি। এই কথাটি যদি বুঝতে না পারো, তাহলে আমি আবার একটু বলি যে যোগ চিহ্নের আগে এবং পরে দুটি সন্ধিতে অবশ্যই দুটি ধ্বনির মিলন হবে। এই দুটি ধ্বনির মধ্যে যদি কোনো একটি অথবা দুটি ব্যঞ্জন ধ্বনি হয়, তাহলে সেটি হচ্ছে ব্যঞ্জন সন্ধি। এখন আমরা কিছু উদাহরণ দেখব নিয়ম সহ। যেমন প্রথম যে নিয়মটি সেটি হচ্ছে যে যখন ব্যঞ্জন ধ্বনি প্লাস স্বরধ্বনি এই দুই ধ্বনির মিলন হয়, এই ধরনের কিছু নিয়ম এবং উদাহরণ আমরা এখন দেখব। যেমন প্রথমে বলা আছে যে ক চ ট ত প, অর্থাৎ প্রথম যে সারিটি রয়েছে, তোমরা একটু আগে যে চিত্রে দেখেছো অঘোষ অল্প প্রাণ যে ধ্বনিগুলো রয়েছে ক চ ট ত প, প্রথম সারির ধ্বনিগুলো, এগুলোর পরে স্বরধ্বনি থাকলে সেগুলো যথাক্রমে তৃতীয় যে সারিটি রয়েছে ঘোষ অল্প প্রাণ, সেই ধ্বনিগুলো হবে। যেমন গ জ ড দ ব। তবে এই ক্ষেত্রে ড এর ক্ষেত্রে অনেক সময় ড বিন্দু র হয়। এরপরে যে কথাটি বলছে সেটি হচ্ছে যে পরবর্তী স্বরধ্বনিটি পূর্ববর্তী ব্যঞ্জন ধ্বনির সঙ্গে যুক্ত হয়। উদাহরণ দিলে বিষয়টি আরো ভালোভাবে বোঝা যাবে। যেমন ক যোগ অ, এই দুটো মিলে কি হবে? ক এর জায়গায় কিন্তু এই বর্গের যে তৃতীয় ধ্বনিটি রয়েছে সেটি হবে, অর্থাৎ ক খ গ তৃতীয় ধ্বনিটি রয়েছে। তাহলে ক যোগ অ এই দুটো মিলে কি হচ্ছে? গ হচ্ছে। ঠিক আছে? তাহলে এখানে নিয়মটা তোমরা একটু ভালো করে খেয়াল করবে যে ক চ ট ত প, অর্থাৎ বর্গের প্রথম সারির যে ধ্বনিগুলো রয়েছে এগুলোর পরে যখন স্বরধ্বনি থাকে, তাহলে এই বর্গের যে তৃতীয় যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো হবে। তাহলে যদি ক থাকে তাহলে হবে গ, যদি থাকে চ তাহলে এই বর্গের তৃতীয় ধ্বনি হচ্ছে জ, এটি হবে। যদি থাকে ট তাহলে ওই ট বর্গীয় যে ধ্বনিগুলো রয়েছে ওই বর্গের তৃতীয় যে ধ্বনিটি রয়েছে যেমন ড, এটি হবে। অনেক ক্ষেত্রে ড বিন্দু র হতে পারে। এরপরে যেমন ত রয়েছে, ত বর্গীয় যে ধ্বনিগুলো রয়েছে এর তৃতীয় ধ্বনি হচ্ছে দ। ঠিক আছে? এরপরে হচ্ছে প যদি থাকে এবং তারপরে অস্বরধ্বনি থাকে, যে কোনো স্বরধ্বনি থাকে, তাহলে প ফ ব, অর্থাৎ ব তৃতীয় ধ্বনিটি হবে। তাহলে উদাহরণগুলো আমরা একটু খেয়াল করি। দিক যোগ অন্ত দিগন্ত। এখানে দেখো দিক যোগ অন্ত যোগ চিহ্নের আগে কি রয়েছে?
ক অর্থাৎ প্রথম সারির ধ্বনি রয়েছে এবং তারপরে কি রয়েছে স্বরধ্বনি। তাহলে এই যে ক রয়েছে এবং এরপরে কি বলছে যে যদি স্বরধ্বনি থাকে তাহলে কি হবে, সেগুলো যথাক্রমে গ জ ড দ ব এগুলো হবে। অর্থাৎ এই ক থাকলে কি হবে, সেখানে গ হবে। তাহলে দিক যোগ অন্ত, এখানে কি হবে দিগন্ত। নিজ যোগ অন্ত নিজন্ত। এরপরে ষট যোগ আনন স্বরানন। তৎ যোগ অবধি তদবধি। শুভ যোগ অন্ত শুভন্ত। তাহলে শুভ যোগ অন্ত এখানে কি রয়েছে প, আর যোগ চিহ্নের পরে কি রয়েছে স্বরধ্বনি রয়েছে। তাহলে ক চ ট ত প এগুলো যখন থাকে এবং তারপরে স্বরধ্বনি থাকে, তাহলে এই ক চ ট ত প এই সারির বা এই যে ধ্বনিটি রয়েছে প বর্গীয় ধ্বনি, এই ধ্বনির তৃতীয় যে ধ্বনিটি রয়েছে সেটি হবে। তাহলে প ফ ব, তাহলে এই প বর্গীয় ধ্বনির তৃতীয় যে ধ্বনিটি রয়েছে সেটি কোনটি, ব। প ফ ব। তাহলে দেখো এখানে সন্ধি সাধিত যে শব্দটি রয়েছে এখানে কিন্তু প এর জায়গায় ব হয়েছে। ঠিক আছে, এরকম আরো কিছু উদাহরণ তোমরা নিজেরাই চেষ্টা করে দেখতে পারো। যেমন বাগিশ, কি হবে বাক যোগ ইস। তদন্ত, তৎ যোগ অন্ত। বাগাড়ম্বর, বাক যোগ আড়ম্বর। কৃদন্ত, সদানন্দ, সদুপয়, সদুপদেশ। এরপরে জগদীন্দ্র, এই শব্দগুলো কিন্তু এই নিয়ম অনুযায়ী তোমরা সন্ধি বিচ্ছেদ করতে পারবে। এরপরে দ্বিতীয় যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে যে স্বরধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি। অর্থাৎ যোগ চিহ্নের আগে থাকবে স্বরধ্বনি আর যোগ চিহ্নের পরে থাকবে ব্যঞ্জন ধ্বনি। এক্ষেত্রেও কিন্তু এটা ব্যঞ্জন সন্ধি হবে। যেমন স্বরধ্বনির পর ছ থাকলে উক্ত ব্যঞ্জন ধ্বনিটি দ্বিত্ব হয়। কি বলছে, যদি যোগ চিহ্নের আগে স্বরধ্বনি থাকে আর যোগ চিহ্নের পরে ছ থাকে, তাহলে বুঝতে হবে এখানে ওই উক্ত ব্যঞ্জন ধ্বনিটি অর্থাৎ এই যে ছ, এটির দ্বিত্ব হবে। আর দ্বিত্ব করার ক্ষেত্রে আমাদের একটি বিষয় খেয়াল রাখতে হবে। দ্বিত্ব করার ক্ষেত্রে যদি ধ্বনিটি মহাপ্রাণ ধ্বনি হয়, অর্থাৎ দ্বিতীয় অথবা চতুর্থ যে সারিটি রয়েছে সেই সারির কোনো ধ্বনি হয়, তাহলে কিন্তু দ্বিত্ব করার ক্ষেত্রে ওই বর্গের অল্প প্রাণ ধ্বনিটিকে তার সাথে যুক্ত করতে হয়। তাহলে ছয়ের অল্প প্রাণ ধ্বনি কি, চ। তাহলে ছয়ের যখন আমরা দ্বিত্ব করব তখন চয় ছ হবে। ঠিক আছে, যেমন অ যোগ ছ যদি থাকে তাহলে কি হবে চয় ছ। আ যোগ ছ থাকলেও চয় ছ, ই যোগ ছ থাকলেও চয় ছ। উদাহরণ দিলে আরো বিষয়টি সহজ হবে। যেমন এক যোগ ছত্র, এখানে এক যে শব্দটি রয়েছে এখানে কয়ের সাথে একটি স্বরধ্বনি রয়েছে। যেহেতু এখানে আমরা হর্ষ চিহ্ন দিইনি, যদিও স্বরধ্বনিটি এখানে উচ্চারিত হচ্ছে না, কিন্তু তারপরে আমরা এখানে কিন্তু হর্ষ চিহ্ন ব্যবহার করিনি, অর্থাৎ এখানে কয়ের সাথে স্বরধ্বনি একটি রয়েছে। তো এখানে রয়েছে স্বরধ্বনি আর তারপরে কি রয়েছে, যোগ চিহ্নের পরে ছ আছে। তাহলে এখানে নিয়মটা বলছে যে স্বরধ্বনির পর যদি ছ থাকে তাহলে এই ব্যঞ্জন ধ্বনিটি কি হবে, দ্বিত্ব হবে। আর দ্বিত্ব করার জন্য আমাদের কি করতে হবে, ছ যেহেতু একটা মহাপ্রাণ ধ্বনি, এই মহাপ্রাণ ধ্বনির অল্প প্রাণ যে ধ্বনিটি রয়েছে সেটি আমাদের এর সাথে যুক্ত করতে হবে। তাহলে একচ্ছত্র। এরপরে কথা যোগ ছলে, এখানেও কথা শব্দের শেষে রয়েছে স্বরধ্বনি এবং তারপরে ছ রয়েছে, এই কারণে এখানে এই ছয়ে দ্বিত্ব হয়েছে। কথাচ্ছলে, পরিচ্ছদ ঠিক একই রকম। এরকম আরো কিছু শব্দ এখানে তোমরা দেখতে পাচ্ছ, নিজেরাই চেষ্টা করবে এগুলো। মুখচ্ছবি, বিচ্ছেদ, পরিচ্ছেদ, বিচ্ছিন্ন, অঙ্গচ্ছেদ, আলোকচ্ছটা, প্রতিচ্ছবি, প্রচ্ছদ, আচ্ছাদন, বৃক্ষচ্ছায়া, স্বাচ্ছন্দ্যে, অনুচ্ছেদ ইত্যাদি। এরপরে হচ্ছে ব্যঞ্জন ধ্বনি যোগ ব্যঞ্জন ধ্বনি। এরকম বেশ কয়েকটি নিয়ম আছে এখানে, তোমাদের বইয়েও রয়েছে এগুলো দেয়া। যেমন প্রথম যে নিয়মটি সেটি হচ্ছে যে ত ও দ এর পরে চ ও ছ থাকলে ত ও দ এর স্থানে চ হয়। কি বলছে, ত ও দ এর পরে যদি চ অথবা ছ থাকে তাহলে ত এবং দ এর জায়গায় কি হবে, এই চ হবে। যেমন ত যোগ চ ছয় চ, ত যোগ ছ ছয় ছ। অর্থাৎ এখানে এই ত এবং দ এর জায়গায় কিন্তু
চ হবে। যেমন সৎ যোগ চিন্তা, এখানে দেখো এই তয়ের নিচে যে হর্ষচিহ্ন দেয়া রয়েছে এটি সমান আমরা লিখতে পারি খণ্ডত। খণ্ডত মানে হচ্ছে খণ্ডিততা, অর্থাৎ তয়ের সাথে যে স্বরধ্বনিটি রয়েছে অস্বরধ্বনি সেটি যখন উচ্চারিত হয় না তখন আমরা খণ্ডতা ব্যবহার করতে পারি। তাহলে সৎ যোগ চিন্তা, এখানে কি রয়েছে, ত রয়েছে, অর্থাৎ তয়ের নিচে হর্ষচিহ্ন বা খণ্ডত আর যোগ চিন্তা। এখানে তোমাদের মনে হতে পারে যে চিন্তা বানানে তো শুরুতে রয়েছে রস্বইকার, কিন্তু আমাদের নিয়মে কি বলছে যে ত দয়ের পরে যদি চ অথবা ছ থাকে, এখানে চ তো রয়েছে রস্বইকারের পরে, কিন্তু আসলে এটি কিন্তু ঠিক না। রস্বইকার যে বর্ণের আগে যুক্ত হয় মূলত ওই বর্ণের পরে উচ্চারিত হয়। রস্বইকার কি বলছে আবার একটু মনোযোগ দিয়ে দেখো, রস্বইকার যে বর্ণের আগে যুক্ত হয় ওই বর্ণের পরে উচ্চারিত হয়। তাহলে চিন্তা শব্দের ক্ষেত্রে প্রথমে কোন ধ্বনিটি রয়েছে, দেখা যাচ্ছে রস্বইকার, কিন্তু প্রথমে রয়েছে কিন্তু এখানে চ। তাহলে আমাদের নিয়ম অনুসারে বলছে যে ত ও দয়ের পরে যদি চ অথবা ছ থাকে তাহলে ত এবং দয়ের স্থানে চ হবে। তাহলে সৎ যোগ চিন্তা, এই তয়ের জায়গায় কি হবে সেক্ষেত্রে চ হবে। তাহলে এই তয়ের জায়গায় কি হবে, যোগ ছেদ উচ্ছেদ, এখানে এই যে চ হয়েছে, আর ছেদ তো আছে আগে থেকেই। বিপদ যোগ ছয়, বিপদ ছয়, বিপদ যোগ ছায়া, বিপদ ছায়া, এরকম আরো কিছু শব্দ রয়েছে। উদ্যোগ চারণ, চারণ, শরৎ যোগ চন্দ্র, শরৎচন্দ্র, সৎ যোগ চরিত্র, সচ্চরিত্র, তৎযোগ ছবি, তৎছবি, এরকম সচ্চিদানন্দ ইত্যাদি। এরপর দ্বিতীয় যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে ত ও দয়ের পরে জ ও ঝ থাকলে সেক্ষেত্রে ত ও দয়ের জায়গায় জ হবে। যেমন সৎ যোগ জন, সজ্জন, বিপদ যোগ জাল, বিপদ জাল। এরপর হচ্ছে কুজ যোগ ঝটিকা, কুজ্ঝটিকা। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো ত এবং দয়ের পরে যখন জ অথবা ঝ থাকে সেক্ষেত্রে ত দয়ের জায়গায় কি হয়, জ হয়। এখানে দেখো এই যে সৎ যোগ জন, এখানে এই তয়ের জায়গায় কিন্তু এখানে জ হয়েছে, ঠিক আছে, এই দয়ের জায়গায় এখানে জ হয়েছে। এরপরে কুজ্ঝটিকা, এখানে এই খণ্ড ত, এটার জায়গায় কি হয়েছে, জ হয়েছে, আর এই ঝটিকা কিন্তু এখানে আগে থেকেই রয়েছে। এরকম আরো যে শব্দগুলো রয়েছে উজ্জ্বল, তজ্জন্য, যাবজ্জীবন, জগজ্জীবন ইত্যাদি। এরপরে তৃতীয় যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে ত দয়ের পরে যদি তালব্য স থাকে সেক্ষেত্রে ত দয়ের জায়গায় কি হবে, চ, এবং স এর জায়গায় ছ হবে। যেমন উদ্যোগ শ্বাস, এখানে কি রয়েছে, ত রয়েছে, আর এরপর কি আছে, স রয়েছে। তাহলে ত অথবা দ এই দুটার পরে যখন তালব্য স থাকে তাহলে কি হবে, ত এবং দয়ের স্থলে চ হবে, এবং স এর স্থলে কি হবে, ছ হবে। তাহলে উদ্যোগ শ্বাস, এখানে যদি তয়ের জায়গায় আমরা চ দিই এবং স এর জায়গায় অর্থাৎ শ্বাস, স এর জায়গায় আমরা কি দিই, ছ দেই, তাহলে কি হবে, দুইটা মিলে চয় ছ। আর শ্বাস বানানে যে ব ফলাটি রয়েছে এই ব ফলাটি এখানে যুক্ত হয়েছে, তাহলে উদ্যোগ শ্বাস, তাহলে সন্ধি সাধিত শব্দটি হবে উচ্ছ্বাস। এরকম জলশক্তি, এরপরে হচ্ছে উচ্ছৃঙ্খল ইত্যাদি। এরপরে চতুর্থ যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে ত ও দ এর পর দ থাকলে ত ও দ এর স্থানে ড হয়। যেমন উড্ডিন, উদ যোগ ডিন, উড্ডিন, অর্থাৎ এই ত এর জায়গায় কিন্তু এখানে দ যুক্ত হয়েছে। তাহলে ত ও দ এর জায়গায় যখন দ এর পরে যখন ড থাকে তাহলে এই ত এবং দ এর জায়গাতেও কিন্তু আর একটা ড হয়, তার মানে দুইটা ড হবে, ঠিক আছে। তাহলে উড্ডিন, উদ্যোগ দিন, এরকম আরেকটি শব্দ রয়েছে বৃহদ্যোগ। পঞ্চম যে নিয়মটি সেটি হচ্ছে ত ও দ এর পর
হ থাকলে ত ও দয়ের স্থলে দ ও হয়ের স্থলে ধ হয়। যেমন উদ্যোগহার, উদ্ধার, পদ যোগ হতি, পদ্ধতি, এরকম আরো কিছু শব্দ রয়েছে, উদ্ধৃত, উদ্ধত, তদ্ধিত ইত্যাদি। এরপরে ষষ্ঠ যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে ত ও দয়ের পর ল থাকলে ত ও দয়ের স্থলে ল উচ্চারিত হয়। যেমন উদ্যোগ লাশ, কি বলছে নিয়মটা, যে ত ও দয়ের পরে কি থাকে, ল থাকে, তাহলে এই ত ও দয়ের জায়গায় কিন্তু আরেকটি ল হবে, অর্থাৎ দুটি ল উচ্চারিত হবে। ঠিক আছে, উদ্যোগ লাশ, এখানে উদ শব্দের শেষে রয়েছে ত এবং তারপরে রয়েছে ল, তাহলে এই তয়ের জায়গায়ও কিন্তু ল হবে, অর্থাৎ এই ল এবং এই ল, এই দুটি ল মিলে হয়েছে উল্লাস। এখানে শব্দটির বানান একটু ভুল এসেছে, দুঃখিত। এগুলো হবে উল্লাস, এরপরে উল্লেখ শব্দটিও ঠিক একই রকম, এখানে লয় ল হবে, এরপরে উল্লেখিত, উল্লেখ্য, উল্লঙ্ঘন ইত্যাদি। এরপর আরো কিছু নিয়ম রয়েছে, যেমন ব্যঞ্জন ধ্বনি সমূহের যে কোনো বর্গের অঘোষ অল্প প্রাণ ধ্বনির পর যে কোনো বর্গের ঘোষ অল্প প্রাণ ও ঘোষ মহাপ্রাণ ধ্বনি কিংবা ঘোষ অল্প প্রাণ তালব্য ধ্বনি, ঘোষ অল্প প্রাণ ওষ্ঠধ্বনি, ঘোষ কম্পনজাত দন্তমূলীয় ধ্বনি র কিংবা ঘোষ অল্প প্রাণ ওষ্ঠ ব্যঞ্জন ধ্বনি ব থাকলে প্রথম অঘোষ অল্প প্রাণ ধ্বনি ঘোষ অল্প প্রাণ রূপে উচ্চারিত হয়। নিয়মটি একটু বড়, কিন্তু কঠিন নয়, উদাহরণ দিলে বিষয়টি পরিষ্কার হবে। যেমন এখানে বলছে বাক যোগদান, বাগদান, এখানে কি রয়েছে, অঘোষ অল্প প্রাণ ধ্বনি, আর এটি ঘোষ অল্প প্রাণ ধ্বনিতে রূপান্তরিত হয়েছে। আর এই টয়ের জায়গায় একটু আগে বলেছি আমরা যে যখন বর্গের প্রথম ধ্বনি থাকে এটি সন্ধি সাধিত শব্দের ক্ষেত্রে তৃতীয় ধ্বনিতে রূপান্তরিত হয়, কিন্তু এই যে টয়ের জায়গায় ট ঠ ড ড হয়, অথবা এর পরিবর্তে কখনো কখনো ডয় বিন্দু র হয়। ষড়যোগ যন্ত্র, ষড়যন্ত্র। উদ্যোগ ঘাটন, উদ্ঘাটন, এখানে রয়েছে ত, এই বর্গের তৃতীয় যে ধ্বনিটি রয়েছে সেটি হবে যেমন এই যে ত থ দ, এই তৃতীয় ধ্বনিটি হয়েছে। ঠিক আছে, এরকম উদ্যোগ, এটির উচ্চারণ উদ্যোগ হয়। এরপরে হচ্ছে যে উদ্বন্ধন, তদ্রূপ ইত্যাদি। এরকম আরো কিছু শব্দ রয়েছে, যেমন দিগ্বিজয়, উদ্যম, উদ্গার, উদ্গীরণ, উদ্ভব, বাগচাল, সদ্গুরু, বাগদেবী ইত্যাদি। এরপরে আরেকটি নিয়ম রয়েছে, এখানে দেখো ম, ইয়, ন, ন, ম, অর্থাৎ মূর্ধন্য ন, দন্তন্য এবং ম, এগুলো যখন পরে থাকে সেক্ষেত্রে পূর্ববর্তী অঘোষ অল্প প্রাণ স্পর্শ ধ্বনি, সেই বর্গীয় ঘোষ স্পর্শ ধ্বনি কিংবা নাসিক্য ধ্বনি হয়। যেমন দিক যোগ নির্ণয়, এখানে নিয়মটি একটু ভালো করে খেয়াল করো। নাসিক্য যে ধ্বনিগুলো রয়েছে, অর্থাৎ প্রতি বর্গের শেষ ধ্বনিটি, এগুলো যখন পরে থাকে তখন পূর্ববর্তী অঘোষ অল্প প্রাণ স্পর্শ ধ্বনি, স্পর্শ ধ্বনি তোমরা জানো যে ক থেকে ম পর্যন্ত এই ধ্বনিগুলোকে স্পর্শ ধ্বনি বলে। তো অঘোষ অল্প প্রাণ, অঘোষ অল্প প্রাণ কোনগুলো, প্রথম যে ধ্বনিগুলো রয়েছে সেগুলো, প্রথম সারির ধ্বনিগুলো যেমন ক, চ, ট, থ, প, এগুলো হচ্ছে অঘোষ অল্প প্রাণ ধ্বনি। তো এই অঘোষ অল্প প্রাণ স্পর্শ ধ্বনি সেই বর্গীয় ঘোষ স্পর্শ ধ্বনি কিংবা নাসিক্য ধ্বনি হয়। তাহলে ওই বর্গীয় ঘোষ স্পর্শ ধ্বনি কোনগুলো, যেমন গ, ঘ, জ, ঝ, এগুলো হচ্ছে ঘোষ স্পর্শ ধ্বনি, কিংবা বলছে যে নাসিক্য ধ্বনিও হতে পারে। যেমন দিক যোগ নির্ণয়, এখানে কি রয়েছে, ক রয়েছে, অর্থাৎ অঘোষ অল্প প্রাণ ধ্বনি রয়েছে, আর তারপর কি রয়েছে, ন রয়েছে। ঠিক আছে, অর্থাৎ যে কোনো একটি নাসিক্য ধ্বনি যদি থাকে সেক্ষেত্রে কি হবে, এই ক এর জায়গায় হয়
তৃতীয় যে ধ্বনিটি রয়েছে এটি হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। এই বর্গের ঘোষ অল্পপ্রাণ ধ্বনি হলো গ। ঠিক আছে, তৃতীয় যে সারিটি রয়েছে গ, জ, ড, দ, ব, এগুলো হচ্ছে ঘোষ অল্পপ্রাণ ধ্বনি। আর ক, চ, ট, ত, প এগুলো হচ্ছে অঘোষ অল্পপ্রাণ ধ্বনি। তাহলে এই অঘোষ অল্পপ্রাণ ধ্বনি এবং তারপরে যদি নাসিক্য ধ্বনি থাকে তাহলে এই অঘোষ অল্পপ্রাণ ধ্বনিগুলো হয় ঘোষ অল্পপ্রাণ ধ্বনি হবে অথবা এই ক্ষেত্রে নাসিক্য ধ্বনি হবে। বই বর্গের নাসিক্য ধ্বনিটি কিন্তু যুক্ত হবে, যেমন দিক যোগ নির্ণয়, দিক নির্ণয় অথবা দিক নির্ণয়। ওই এই বর্গের নাসিক্য ধ্বনি কোনটা? ক বর্গের। তাহলে ক, খ, গ, ঘ, ঙ। এখানে কিন্তু দেখো দিক নির্ণয় দুটি কিন্তু হতে পারে। ঠিক আছে, এরপরে হচ্ছে তৎ যোগ মধ্যে, তন্মধ্যে বা তন্মধ্যে। এরূপ ক্ষেত্রে সাধারণত নাসিক্য ব্যঞ্জনই বেশি প্রচলিত, অর্থাৎ দিক যোগ নির্ণয় আমরা যদি এটা সন্ধি সাধিত শব্দ লক্ষ্য করি তাহলে দিক নির্ণয় এটি বেশি যথাযথ হবে। এরকম আরো কিছু শব্দ রয়েছে, যেমন এখানে বাক যোগময় বাংময়, তৎযোগময় তন্ময়, মৃৎ যোগময় মৃন্ময়, জগৎ যোগনাথ জগন্নাথ ইত্যাদি। এরূপ আরো কিছু শব্দ রয়েছে, যেমন উন্নয়ন, উন্নীত, চিন্ময় ইত্যাদি। ময়ের পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ম ধ্বনিটি সেই বর্গের বর্গ নাসিক্য ধ্বনি হয়, যেমন সমযোগকা সমকা, সমযোগ চয় সঞ্চয়, সমযোগ তাপ সন্তাপ। নিয়মটা কি বলছে? ময়ের পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকে ম ধ্বনিটি সেই বর্গের নাসিক্য ধ্বনি হয়। তাহলে ম হচ্ছে এখানে যোগ চিহ্নের আগে রয়েছে, আর যোগ চিহ্নের পরে কি রয়েছে? ক রয়েছে। তাহলে এই ক এর যে নাসিক্য ধ্বনিটি রয়েছে, অর্থাৎ ক বর্গীয় যে নাসিক্য ধ্বনিটি রয়েছে, তাহলে এই ময়ের পরিবর্তে কিন্তু এই ক বর্গের শেষে যে নাসিক্য ধ্বনিটি রয়েছে সেটি হবে। তাহলে সংখ্যা বানানে এখানে কি রয়েছে? উ আছে কিন্তু। কারণ কি? এই ক বর্গীয় ধ্বনিগুলো যখন নাসিক্য ধ্বনি গ্রহণ করে তখন অধিকাংশ ক্ষেত্রে কিন্তু এই বর্গের যে শেষে নাসিক্য ধ্বনিটি থাকে সেটি গ্রহণ করে। এরকম সমযোগ জয় সঞ্চয়। তাহলে সঞ্চয় বানানে এখানে যুক্তবর্ণ যদি আমরা বিশ্লেষণ করি তাহলে এখানে কোন কোন যুক্তবর্ণ পাবো? ইয় যোগ চ। এখানে যে ইয় রয়েছে এটি আমরা কিভাবে বুঝবো? এই যে চ যে ধ্বনিটি আমরা লক্ষ্য করছি, এখানে নিয়মটা বলছে যে ময়ের পর যে কোনো বর্গীয় ধ্বনি থাকলে ওই বর্গের ম ধ্বনিটি ওই বর্গের নাসিক্য ধ্বনি হয়। তাহলে ম ধ্বনিটি যার সাথে যুক্ত হচ্ছে এই চ এর সাথে, তাহলে এই ময়ের পরিবর্তে এখানে কোন নাসিক্য ধ্বনিটি হবে? এই চ বর্গের যে শেষ ধ্বনিটি রয়েছে সেটি হবে। চ, ছ, জ, ঝ, ইউ হবে। তাহলে এখানে সঞ্চয় বানানে যুক্তবর্ণে কি কি আছে? ইউ যোগ চ। ঠিক আছে, এরপরে দেখো সমযোগ তাপ। তাহলে এই ত বর্গীয় যে শেষ ধ্বনিটি রয়েছে সেটি কিন্তু এখানে এই বর্গের নাসিক্য ধ্বনি। তাহলে সমযোগ তাপ এখানে ময়ের পরিবর্তে কি হবে? এই ত বর্গের শেষে যে নাসিক্য ধ্বনিটি রয়েছে সেটি হবে। তাহলে কি হবে? সমযোগ তাপ সন্তাপ। এরকম আরো কিছু শব্দ রয়েছে, কিম্ভূত, সন্দর্শন, কিন্নর, সম্মান, সন্ধান, সন্ন্যাস ইত্যাদি। বিশেষ জ্ঞাতব্য বা দ্রষ্টব্য রয়েছে এখানে কিছু, ভালো করে একটু খেয়াল করো। আধুনিক বাংলায় ময়ের পর কণ্ঠ বর্গীয় ধ্বনি থাকলে ময় স্থানে প্রায় ম না হয়ে অনুসার হয়ে থাকে। যেমন কিছু উদাহরণ এখানে দেয়া রয়েছে, সমযোগগত, সঙ্গত, অহমযোগকার, অহংকার, সমযোগখা, সংখ্যা। এরূপ সংকীর্ণ, সঙ্গীত, সংগঠন, সংঘাত এই শব্দগুলো তোমরা এই নিয়ম অনুযায়ী সন্ধি বিচ্ছেদ করতে পারবে। এরপরে নিয়মটি হচ্ছে ময়ের পর অন্তস্থ ধ্বনি জ, এটি মূলত ও না হয়ে র হবে এখানে। জ, র, ল, ব এগুলো, কিংবা তিনটা স এবং হ শেষ ধ্বনি যেগুলো রয়েছে বা উষ্মধ্বনি এগুলো থাকলে ময় স্থানে অনুসার হয়। যেমন সমযোগ যম সংযম, সংযোগবাদ সংবাদ, সংযোগ রক্ষণ সংরক্ষণ,
সমযোগ লাভ, সংলাপ, সমযোগ শয়, সংশয়, সমযোগ সার, সংসার, সমযোগ হার, সংহার, এরকম আরো কিছু শব্দ রয়েছে, যেমন বারংবার, কিংবা, সংবরণ, সংযোগ, সংযোজন, সংশোধন, সর্বংসহা, স্বয়ংবরা। ব্যতিক্রমে একটি শব্দ রয়েছে, সম্রাট। এরপরের নিয়মটি হচ্ছে চ ও জ এর পরে নাসিক্য ধ্বনি তালব্য হয়। যেমন জাত যোগ না, কি হবে? জাসনা। অর্থাৎ এখানে নিয়মটি বলছে যে চ ও জ এর পরে নাসিক্য ধ্বনি কি হবে? তালব্য। তাহলে এখানে কি রয়েছে? চ রয়েছে এবং তারপরেই একটা নাসিক্য ধ্বনি রয়েছে। তাহলে এই নাসিক্য ধ্বনিটি মূলত তালব্য হবে। অর্থাৎ তালব্য বর্গীয় যে ধ্বনিগুলো রয়েছে, যেমন চ, ছ, জ, ঝ, ইয়, এগুলোকে তালব্য ধ্বনি বলা হয়, কারণ এগুলো তালুতে উচ্চারিত হয়। তাহলে চ এবং জ এর পরে যদি যে কোনো নাসিক্য ধ্বনি থাকে, তাহলে এটা সন্ধি সাধিত শব্দের ক্ষেত্রে তালব্য যে নাসিক্য ধ্বনিটি রয়েছে সেটি হবে। যেমন রাজ যোগ নি, রাগ। ঠিক আছে? এখানে চ, ছ, জ, ঝ, ইয়, এখানে জ রয়েছে, রাজ যোগ নি, রাজ বানানে খেয়াল করে এখানে জ রয়েছে। তাহলে এই বর্গের শেষ যে ধ্বনিটি রয়েছে তালব্য নাসিক্য ধ্বনি, সন্ধি সাধিত শব্দের ক্ষেত্রে কিন্তু এই তালব্য নাসিক্য ধ্বনিটি হবে। অর্থাৎ এখানে রাগী বানানে কি কি যুক্তবর্ণ রয়েছে? জ যোগ ইয়। ঠিক আছে? এরকম জ যোগ ন, যজ্ঞ। এরপরে যে নিয়মটি রয়েছে সেটি হচ্ছে দ ও ধ এর পরে ক, চ, ট, ত, প, খ, ছ, ঠ, থ, ফ, অর্থাৎ অঘোষ অল্প প্রাণ এবং অঘোষ মহাপ্রাণ ধ্বনি থাকলে সেক্ষেত্রে দ ও ধ এর স্থলে কি হবে? অঘোষ অল্প প্রাণ ধ্বনি হয়। যেমন তৎ যোগ কাল, তৎকাল। তাহলে এখানে দ রয়েছে আর তারপরে কি রয়েছে? ক রয়েছে। দেখো, তাহলে কি হবে? অঘোষ অল্প প্রাণ ধ্বনি হবে। তাহলে এই দ যে বর্ণটি রয়েছে, এই বর্ণটি কিন্তু ঘোষ অল্প প্রাণ ধ্বনি। তৃতীয় সারির যে ধ্বনিগুলো রয়েছে এগুলো কিন্তু ঘোষ অল্প প্রাণ ধ্বনি। তোমাদের যদি মনে না থাকে তাহলে তোমরা আবার ওই চার্টটি দেখে আসতে পারো। তো এখানে দ হচ্ছে ঘোষ অল্প প্রাণ ধ্বনি, আর এগুলোর পরে যখন ক, চ, ট, ত, প এবং খ, ছ, ঠ, থ, ফ এগুলো থাকে সেক্ষেত্রে এটি অঘোষ অল্প প্রাণ হবে। তাহলে দ এর অঘোষ অল্প প্রাণ কোনটি? তাহলে এই বর্গের প্রথম যে ধ্বনিটি রয়েছে সেটি, অর্থাৎ ত, ত, থ, দ। দ হচ্ছে তৃতীয় সারির ধ্বনি, আর এই সারির প্রথম ধ্বনিটি হচ্ছে ত। তাহলে তৎ যোগ কাল কি হবে? তৎকাল। এখানে তৎকাল বানানে কিন্তু খেয়াল করো, এখানে ত যুক্ত হয়েছে। এরপরে খুদ যোগ পিপাসা, তাহলে ত, থ, দ, ধ। এখানে ধ এর পরে কি রয়েছে? পিপাসা। পিপাসা বানানে খেয়াল করে এখানে শুরুতে কি রয়েছে? প, এবং প হচ্ছে অঘোষ অল্প প্রাণ ধ্বনি। তো যদি এই অঘোষ অল্প প্রাণ বা মহাপ্রাণ যেটি থাকুক না কেন, তো দ অথবা ধ এর পরে, সেক্ষেত্রে এই দ অথবা ধ এই দুটি কিন্তু এটির যে অঘোষ অল্প প্রাণ ধ্বনি রয়েছে সেটি হবে। তাহলে ধ এর অঘোষ অল্প প্রাণ ধ্বনি, অর্থাৎ ধ যে বর্গে রয়েছে ওই বর্গের অঘোষ অল্প প্রাণ ধ্বনি হচ্ছে ত। যেমন ত, থ, দ, ধ। শুরু হচ্ছে কোথা থেকে? ত থেকে। ত হচ্ছে এখানে প্রথম সারির ধ্বনি, আর প্রথম সারির ধ্বনিটি হচ্ছে অঘোষ অল্প প্রাণ, এবং আমাদের নিয়মে কিন্তু তাই বলা হচ্ছে যে অঘোষ অল্প প্রাণ ধ্বনি হবে যদি দ অথবা ধ এর পরে ক, চ, ট, ত, প এবং খ, ছ, ঠ, থ, ফ এগুলো যে কোনো একটি থাকে। এরকম আরো কিছু শব্দ রয়েছে, যেমন হৃদকম্প, তৎপর, তত্ত্ব ইত্যাদি। এরপরে নিয়মটি হচ্ছে দ কিংবা ধ এর পরে দন্ত স থাকলে দ ও ধ এর স্থলে অঘোষ অল্প প্রাণ ধ্বনি হয়। যেমন বিপদ যোগ সংকুল, বিপদ সংকুল, তৎ যোগ সম, তৎসম ইত্যাদি। এরপরে নিয়মটি হচ্ছে মূর্ধন্য ষ এর পরে ত বা থ থাকলে যথাক্রমে ত ও থ স্থানে ট ও ঠ হয়। যেমন কৃষ যোগ তি, কৃষ্টি, শস যোগ থ, ষষ্ঠ।
বিশেষ নিয়মে সাধিত কিছু সন্ধি রয়েছে, যেমন বাংলায় কতগুলো শব্দ ব্যবহৃত হয় যাদের বিশেষ নিয়মে সন্ধি হয়, যেমন উদ্যোগ স্থান, উত্থান, সংযোগকার, সংস্কার, উদ্যোগ স্থাপন, স্থাপন, সংযোগকৃত, সংস্কৃত, পরিযোগকার, পরিষ্কার। এরকম আরো কিছু শব্দ রয়েছে, সংস্কৃতি, পরিষ্কৃত ইত্যাদি। এরপরে নিপাতনে সিদ্ধ সন্ধি, ব্যঞ্জন সন্ধি। নিপাতনে সিদ্ধ মানে হচ্ছে এটি কোনো নিয়ম মানে না, নিয়ম ছাড়াই যে সন্ধিগুলো হয় ব্যঞ্জন সন্ধি, সেগুলো হচ্ছে যে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি। নিয়মহীন ভাবে ব্যঞ্জনে আর ব্যঞ্জনের মিলনে যে সন্ধি হয় তাকে নিপাতনে সিদ্ধ ব্যঞ্জন সন্ধি বলে। যেমন 1+10 একাদশ, কতগুলো সন্ধি নিপাতনে সিদ্ধ হয়, এরকম আরো বেশ কিছু শব্দ এখানে দেয়া রয়েছে, এগুলো তোমরা তোমাদের বইয়েও পাবা। যেমন আশ্চর্য, আশ্চর্য, বনস্পতি, তস্কর, মনীষা, একাদশ, গোষ্পদ, বৃহস্পতি, পরস্পর, ষোড়শ, পতঞ্জলি ইত্যাদি। আমাদের আলোচনা এখানেই শেষ, তবে ক্লাসটি শেষ করার আগে তোমাদের কিছু নমুনা প্রশ্ন দিচ্ছি। তোমাদের এই অধ্যায় থেকে যে ধরনের প্রশ্ন হতে পারে বা যে ধরনের প্রশ্ন হতে পারে, যেমন জগৎ জীবন শব্দটি সন্ধির কোন নিয়ম অনুসারে হয়েছে? ত যোগ ঝ, ত যোগ জ, দ যোগ জ, ত যোগ ছ, কোন নিয়মে হয়েছে সেটি তোমরা চিন্তা করতে থাকো। অঘোষ অল্প প্রাণ ও ঘোষ অল্প প্রাণ তালব্য ধ্বনির পরে নাসিক্য ধ্বনি তালব্য ধ্বনি হয়, তার উদাহরণ কোনটি? এখানে 4টি অপশন দেওয়া রয়েছে, তোমরা সঠিক উত্তরটি চিন্তা করতে থাকো। এরপর হচ্ছে চিৎ যোগ ময় এর সন্ধিবদ্ধ শব্দ কোনটি? চিৎময়, চিস্ময়, চিন্ময়, চিন্ময়, কোনটি সঠিক সেটি তোমরা ভাবতে থাকো। আর যদি না পারো তাহলে ক্লাসটি আবার মনোযোগ সহকারে দেখতে থাকো। এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে কোনটি ব্যঞ্জন সন্ধির উদাহরণ? শুভেচ্ছা, প্রত্যেক, সংবাদ, অতীত। এরপর হচ্ছে সুবন্ধ শব্দটির যথার্থ সন্ধি বিচ্ছেদ কোনটি? সুবা যুগান্ত, শুভ যুগান্ত, শুভ যুগান্ত, সুপা যুগান্ত। কোনটি বিশেষ নিয়মে সাধিত ব্যঞ্জন সন্ধির উদাহরণ? সংস্কার, তস্কর, পরস্পর, ষোড়শ। এরপর যে প্রশ্নটি রয়েছে সেটি হচ্ছে বিশেষ নিয়মে সাধিত সন্ধির উদাহরণ কোনটি? আশ্চর্য, তস্কর, সংস্কার, একাদশ। দুঃখিত, এখানে বিশেষ নিয়মে সাধিত সন্ধি, এটির 4টি অপশন দেওয়া রয়েছে, এটি কোনটি হবে তোমরা চিন্তা করতে থাকো। এবং তোমাদের বাড়ির কাজ হিসেবে থাকবে এই প্রশ্নগুলোর উত্তর তোমরা মন্তব্যের ঘরে লিখে দেবে। আর যদি তোমাদের আজকে পাঠ সংশ্লিষ্ট কোনো প্রশ্ন থাকে সেক্ষেত্রে সেটি জানিয়ে দিতে পারো মন্তব্যের ঘরে। তাহলে বাড়ির কাজ হচ্ছে তোমাদের উপরে যে নমুনা প্রশ্নগুলো দেওয়া হলো এই প্রশ্নগুলোর উত্তর, এবং সেটি তোমরা মন্তব্যের ঘরে লিখবে। তোমরা অবশ্যই তোমাদের বাড়িতে অবস্থান করবে। এই করোনাকালীন যে পরিস্থিতি, এই পরিস্থিতিতে অবশ্যই বাইরে বের হওয়া যাবে না। আর একান্ত প্রয়োজনে বাইরে যদি বের হতে হয় তাহলে অবশ্যই স্বাস্থ্যবিধি মেনে বাইরে বের হতে হবে, মাস্ক পরিধান করতে হবে এবং হ্যান্ড স্যানিটাইজার ব্যবহার করতে হবে। তোমরা সবাই স্বাস্থ্যবিধি মেনে নিরাপদে থাকো, সুস্থ থাকো। সবাইকে অসংখ্য ধন্যবাদ, নিরন্তর শুভকামনা।